29 আমরা স্টার্ট করবো পেজ নাম্বার 320 থেকে। বলছে কয়লার ধোঁয়া দূষণ। বাড়ি ফেরার পথে আয়ুব অজিতকে বলল, তোর মামা যখন কয়লা খনির সুড়ঙ্গে নামেন তখন শ্বাসকষ্ট হয় না? সুড়ঙ্গের মধ্যে বাতাস পাঠানো হয়, কম্পিউটারের কত মাপকাঠি মাপামাপি দরকার হলে অক্সিজেনও পাঠায়। বড় কিছু ভুল হওয়ার আগে কম্পিউটারে ধরা পড়ে, অ্যালার্ম বেজে ওঠে। কথা বলতে বলতে ওরা আহ, রেল লাইনের পাশে রাস্তা ধরে হাঁটছিল। ওখানে অনেক চেনা লোক থাকেন। বিকালে অনেকেই কয়লার উনুন জ্বালান। কেয়া বলল, দেখ না, কয়লার আঁচ থেকে কিরকম ধোঁয়া উঠছে। পরদিন ক্লাসে এসব কথা বলল। স্যার বললেন, এই ওই ধোঁয়া খুব বিষাক্ত। কেয়া বলল, চোখে গেলে খুব জ্বালা করে। কাঠের ধোঁয়াতেও তাই হয়। দুটোরই তো একই উৎস। দুটোরই তো একই উৎস। সবচেয়ে সমস্যা কি জানো? ধোঁয়ায় আহ, সালফার সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতে মাটির এতে মাটি, গাছপালা, তারপর সৌধের নানা ক্ষতি হয়। এই চোখ জ্বালা করে, হ্যাঁ। চোখ একটু একটু ধোঁয়া লাগলে কিছু হবে না, কিন্তু যাদের চোখে রোজ লাগে তাদের চোখের ক্ষতি হবে। অরূপ বলল, ওই ধোঁয়াতে কোনো বিষাক্ত গ্যাস আছে? একটা বিষাক্ত গ্যাস তো আছেই, কার্বন মনোক্সাইড। এছাড়াও অনেক ধোঁয়ায় অনেক গুঁড়ো জিনিস থাকে, সেগুলো শ্বাসে গেলেও তো ক্ষতির আরো অনেক কিছু থাকে ধোঁয়ায়। এসব নিয়ে বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলো, বাড়িতে পাড়ায় আলোচনা করো। কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় আলোচনা করে লিখো। মানে বিশেষ করে বায়ু দূষণের কনসেপ্ট একটু হলেও এখানে মানে বলার চেষ্টা করা হয়েছে আর কি। ধস না নামে যেন। বলছে, নিতাইদের পাড়াটা একটা আহ উম, মজে যাওয়া নদীর ধারে। আচ্ছা, বাড়ির কাছে পৌঁছে গেছে নিতাই, হঠাৎ দেখলো নদীর দিকটায় অনেক লোক। কি ব্যাপার? সুভাষ কাকা বললেন, একটা ছেলে পড়ে গেছে। ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছিল, বুঝতে পারেনি সে আহ, যে ভিতর থেকে বালি কাটা হয়েছে। উপরের মাটি ধসে বাচ্চাটা গর্তে পড়ে গেছে। নদীর পাড়ের উপরের দিকে একটু মাটি, তার নিচে বালি থাকে। বাড়ির মেঝে তৈরি করতে বালি লাগে। তখন এই মাটির নিচে বালি তুলে নেয় লোকজন। বিনা বিনা দিদা বললেন, ছেলেদের বেশি লাগেনি, কিন্তু ভেতর থেকে এমনতর বালি কেটে নিলে মাটি তো ধসে পড়বেই। নিতাই ভাবলো, কয়লা খনিতেও কয়লা তুলে নিলে কি হবে? ওদিকেও তো অনেক জায়গায় ওপরের মাটি, ভেতর থেকে আগেই কয়লা তুলে নিয়েছে, সেখানেও তো এভাবে মাটি ধসে পড়ে যেতে পারে। পরের দিন নিতাই এই কথা ক্লাসে সবাইকে বলল। অজিত বলল, হ্যাঁ, ফাঁকা জায়গাগুলো বালি দিয়ে ভরাট করে দিতে হয়। অবশ্য মাটি আলগা থেকে যায়। স্যার বললেন, সেই জন্য খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার। শিকড়গুলো যাতে মাটির নিচে জলের মতো জালের মতো ছড়ায়। নিতাই বলল নিতাই বলল, বুঝেছি। তাহলে ধসের ভয় কমে। কয়লা তুলে বালি নিয়ে ভরাট করা হয়, গাছও লাগানো হয়, তবুও ধস নামে। একটা দুটো নয়, অনেক জায়গায় ধস নেমে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে। এই কারণে খনি থেকে সব কয়লা তোলা যায় না, কিন্তু কিছু খানি থেকে হয়তো একটু বেশি কয়লা তোলা হয়ে গেছে, সেখানেই ধস নামে। কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার হয় কিভাবে? লেখো। আচ্ছা, কম গরম আহা কম গরম আগুন, বেশি গরম আগুন। হুম, বলছে, স্যার ক্লাসে আসতে অজিত জানতে চাইলো, সব আগুন একই রকম গরম কিনা। স্যার বললেন, সব আগুন একই রকম গরম নয়, গরমের কম বেশি আছে। কিছু কাজে কম গরম আগুন হলে চলে, যেমন রান্না। খালেদা বলল, কয়লা গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানিয়ে গুল বানিয়েও রান্নার করা যায়। ঠিক, কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে, কিন্তু যদি খুব গরম আগুন লাগে তাহলে কয়লা আরো খাঁটি হওয়া চাই।
খুঁজতে হবে কোন কয়লায় কার্বন বেশি। অজিত বলল, কিন্তু কি কাজে অত গরম আগুন লাগে? লোহা ইস্পাত কারখানায় লোহা গলাতে হয়, সেখানে লাগে। তাছাড়া বিদ্যুৎ তৈরি করতে লাগে, বিদ্যুৎ দিয়ে সব কাজ করা যায়। আলো জ্বলছে, পাখা চলছে, টিভি কম্পিউটার সব চলছে। রুই বলল, দাদু বলে, তোমার যখন আমার মতো বয়স, তোমার যখন আমার মতো বয়স, ঠিক বুঝলাম না, যাই হোক হবে, তখন পেট্রোল মানে দাদুর বয়স যখন তাদের মতো আর কি, তখন পেট্রোল ডিজেল ফুরিয়ে যাবে। না, অ্যাকচুয়ালি বলতে চাইছে যে দাদুর এখন যেটা বয়স সেটা 70 80 বা 60 যা আছে, সেই যখন বয়স হবে রুবিদের, তখন পেট্রোল ডিজেল সব ফুরিয়ে যাবে। তখন বাসও হয়তো বিদ্যুৎ তখন বাস হয়তো বিদ্যুৎ দিয়ে চলবে। আয়ুব বলল, কয়লা না হয় ফুরোবে, যা জমা আছে সেটুকু আছে, পেট্রোল ডিজেল কি করে ফুরোবে? স্যার বললেন, পেট্রোল ডিজেলও কয়লার মতো। এই বলে স্যার বোর্ডে এ বিষয়ে লিখে দিলেন। সবাই পড়ল। আয়ুব বলল, তাহলে তো দুটোই ফুরিয়ে যাবে। পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন হয়। পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা মাটির নিচে পাওয়া যায়। গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে, সেভাবে প্রাণী দেহ থেকেই পেট্রোলিয়াম হয়েছে। কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি। স্যার বললেন, তবে পেট্রোলিয়াম হয়তো আগে ফুরোবে, কয়লা তারপরেও চলবে, কিন্তু কয়েকশো বছর পরে তাও হয়তো ফুরোবে। তোমাদের এলাকায় পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিদ্যুৎ কি কি কাজে ব্যবহৃত করা হয় আলোচনা করে লেখ। যাই হোক, তারপরে আমরা দেখে নেব নানাভাবে বিদ্যুৎ। বলছে, স্কুল থেকে ফেরার সময় সবাই রুবিকে ধরলো, পেট্রোল ডিজেলের পর কয়লাও তো ফুরিয়ে যাবে, তখন বিদ্যুৎ শক্তি বা কি কি করে হবে? রুবি চিন্তায় পড়ে গেল। পরদিন ক্লাসে রুবি জানতে চাইলো, স্যার, বিদ্যুৎ দিয়ে এত কিছু হয়, আর বিদ্যুৎ হয় শুধু কয়লা দিয়েই? স্যার হেসে বললেন, কয়লা ছাড়াও বিদ্যুৎ হয়। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন। সেটা ঘোরাতে হয়, সেই বাষ্পের চাপে ঘোরাও, আর সবাই মিলে ঠেলে ঘোরাও। যে ঘোরাবে তার শক্তির একটা অংশই বিদ্যুতের শক্তি হয়ে আসে। অনেকেই ঠিকমতো বুঝতে পারলো না। তখন স্যার আবার বললেন, ডাইনামো লাগানো সাইকেল দেখেছো তো? অজিত বলল, বুঝেছি। ডাইনামো চালু করলে প্যাডেল করতে একটু বেশি খাটনি হয়, তবে প্যাডেল করা যাবে। রুবি বলল, ডাইনামোতে ছোট একটা বাল্ব জ্বলবে, জেনারেটরের বরং অনেক আলো জ্বলে। জেনারেটর কোথায় দেখেছো? যাত্রার সময় হয়তো রাজা বিচার করেছেন। এমন সময় লোডশেডিং হলো, দর্শকরা হৈ হৈ করে উঠলো। 2 মিনিটের মধ্যে জ্বলে উঠলো জেনারেটরের আলো, আবার বিচার শুরু হলো। রবির কথা শুনে সবাই খুব হাসলো। ওই জেনারেটরে ডিজেলের শক্তিতে চলে। বিদ্যুৎ কেন্দ্রে আরো বড় পাখা ঘোরাতে হয়। আকাশ বলল, পাহাড়ি নদীর জলের তীব্র স্রোত, তার মুখে পাখাটা ধরতে পারলে খুব ভালো হতো। সেটাই করা হয়, তাকে বলে জলবিদ্যুৎ তৈরি। তো জলবিদ্যুৎ তৈরি করা হয়। একটা জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রে আছে ভুটানের কাছে ঝালং এ। জলঢাকা ও জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে চলে সেটা। আয়ুব বলল, জলের স্রোতে তো আর শেষ হবে না। স্যারের উত্তর দিলেন না, শুধু হাসলেন আর বললেন, জল নিয়ে তো কত কথা হয়েছে, এবার নিজেরা ভেবে আলোচনা কর। জলের স্রোত, সূর্যের তাপ, মানে মোট কথা হচ্ছে যে আমরা কিভাবে সূর্যের তাপ থেকে বা জলের স্রোত থেকে কিভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, রাইট? যেটা আমাদের এখনকার সিচুয়েশন, সেই অনুযায়ী আমরা আর কি কি পদক্ষেপ নিতে পারি, সেই নিয়ে ছোট বাচ্চাদেরকে একটু শেখানো হচ্ছে। বলছে কি, পরদিন আকাশ বলল, জলের স্রোতটা কি করে হচ্ছে বলতো? পরাগ বলল, সূর্যের তাপে বরফ গলে যাচ্ছে, তাই জল হচ্ছে। বরফ জমছে কেন? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে।
উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে। অজিত বলল, তাহলে দেখ, সূর্যের তাপই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প হলো না, না হলে পর্বতে বরফ হতো না। আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না। রবি বলল, মনে হচ্ছে সূর্যের তাপ থাকলে জলের প্রবাহও থাকবে। স্যারকে জিজ্ঞাসা করতে হবে। ওদের কথা শুনে স্যার বললেন, তাহলে আহ আয়ুব নিশ্চিত? সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আয়ুব বলল, আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে, জলের মাধ্যমে। এটাকে বলে জলচক্র। ছবি দেখে ভালো করে বুঝে নাও। পাহাড়ের মাথায় বরফ ও মেঘ, পাহাড়ি নদী ও বৃষ্টি, ছোট জলাশয় ও নদী সমুদ্র, জলীয় বাষ্প। তো এটা হচ্ছে আহ জলচক্র ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই জলচক্র নিয়ে একটা ডেমো আমি অবশ্যই প্রিপেয়ার করে আপনাদেরকে আহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো। আমাকে একটু সময় দেবেন, ঠিক আছে? যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন ভিডিওটা দেখার জন্য, হ্যাঁ, জলচক্র, তাহলে অবশ্যই একটু কমেন্টে জলচক্র লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? তারপরে বলছি, দেখুন, সবাই ছবিটা দেখলো, জল বাষ্প হচ্ছে, আবার বরফ গলে জল হচ্ছে। সবাই বুঝলো সূর্য আমাদের কত দরকারি। খানিক পরে আয়ুব বলল, সূর্যের শক্তি সরাসরি কাজে লাগানো যায় না? রোজ কত কাজে লাগাও, কাপড় কেচে শুকো, ধান শুকো, আর কি কি করো। সবাই আরো অনেক কিছু বলতে শুরু করলো। স্নানের জল গরম করা, রোদ পোহানো, কোথাও কোথায় কি আছে তা দেখা। আয়ুব বলল, সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ করা যায় না? তাও করা যায়। সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। তা দিয়ে ক্যালকুলেটর চলে। তারপরে অনেক খেলনা ঘোরে, আরো অনেক কিছু হয়তো দেখেছো। কিন্তু বড় বড় বৈদ্যুতিক আলো জ্বালানো হচ্ছে, এমন কেউ দেখেছো? তারপরে প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি। তো যাই হোক, আজকে আমরা 335 পাতা অবধি শেষ করলাম। এরপরে আমরা প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি সম্পর্কে ভিডিও আনবো, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা একটু সূচিপত্রতে গিয়ে দেখে নেব যে আমাদের কতদূর কমপ্লিট হলো। আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে, সরি, এই উপরেগুলো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমাদের চলছে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, ঠিক আছে? আশা করি আমাদের আর বেশি সময় লাগবে না, কারণ আমরা অলরেডি অনেকটা করে ফেলেছি, আর হার্ডলি 100 পাতা মতো পড়ে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।